করে নিচ্ছি। বিসমিল্লাহ। আহ, আমরা স্টার্ট করছি যেহেতু সময়টা একটু কনস্ট্রেইনড এবং ওইদিকে একটু রাতও হয়ে যাবে। যারা পরবর্তীতে জয়েন করবেন আপনারা ঠিক তারপর থেকে রেকর্ডিং থেকে ব্যাকআপ নিতে পারবেন। অ্যান্ড এই সেম টপিকের অলরেডি একটা রেকর্ডিং আমি দিয়েছি আপনাদেরকে। অ্যান্ড আমি যদি ভুল না করে থাকি আপনাদের প্রত্যেকটা টপিকেরই যেটুকু রেলেভেন্ট এক্সামের জন্য ইম্পর্টেন্ট এই টপিকগুলো অলরেডি রেকর্ডিং করা আছে। সো আপনারা যদি রেসপেক্টিভ লিঙ্কগুলোতে একটু যান তাহলে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ২টা অথবা ৩টা আপনি ভিডিও পাবেন। ইনটেনজিবল অ্যাসেটের একটা অথবা ২টা আপনি ভিডিও পাবেন। সেম আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো কারেন্ট লায়াবিলিটিস এটারও রেকর্ডিংটা অলরেডি আছে, আমি এটাও রেকর্ডিংটা দিব। সো দ্যাট আপনি আপনার এক্সামের আগে এই জিনিসগুলো একটু দেখলেই ৫-৬ ঘন্টার প্রিপারেশনের ব্যাপার, সো দ্যাট ইউ ক্যান হ্যাভ আ গুড এক্সাম প্রিপারেশন। আর আমরা একটু কুইকলি শেষ করব এই চ্যাপ্টারটা, বিকজ এই চ্যাপ্টার থেকে আসলে ৪ থেকে ৫ মার্কের কোয়েশ্চেন আসবে এন্ড খুব সিম্পল কোয়েশ্চেন আসবে। মোস্টলি আপনারা জানেন এই টপিকটা এবং আপনাদের প্রিভিয়াস আন্ডারস্ট্যান্ডিং থেকে আসলে এই টপিকটা কভার করানো আর আমরা করব। সো খুব বেশি কমপ্লিকেটেড আর প্রবলেমেটিক না। এন্ড আমরা ইনশাল্লাহ থার্সডেতে ক্যাশ ফ্লোটা নিয়ে কথা বলবো। এন্ড হোপফুলি আমাদের এক্সামের আগে আমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে এক্সাম দিতে পারবো। অ্যান্ড ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আমি একটু বলে রাখি আপনাদেরকে, আমি যে প্যাটার্নের কোয়েশ্চেনটা করাবো আপনি ওই প্যাটার্নের কোয়েশ্চেনটা যখন আমি এটা বলবো বা ক্যাশ ফ্লোর কোয়েশ্চেনটা যখন আমি করাবো তখনও বলবো আপনি ওই কোয়েশ্চেনটা একটু মনোযোগ দিয়ে করলে ইউ উইল গেট আ ভেরি গুড মার্কস, মানে 10-12 এর ক্যালকুলেশন অটোমেটিক্যালি আপনি পারবেন ইনশাল্লাহ। সো দ্যাটস দ্য প্ল্যান, লেটস স্টার্ট দেন। ওয়েলকাম টু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ক্লাস। আমরা বেসিক্যালি হচ্ছে আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো আপনারা অলরেডি এই নোটটা পেয়েছেন, আমি যদি ভুল না করি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি এই নোটটা দেওয়া আছে। আর আমরা অ্যাটেন্ডেন্সটা একটু পরের দিকে নিব, কেননা অনেকে একটু জয়েন করবে ইন দ্য মিড টাইম, সো অ্যাটেন্ডেন্সটা যেন প্রপারলি থাকে। সো আমরা যদি একটু দেখি যে আমরা এই টপিকে আসলে কি কি শিখবো, মানে আমাদের কি কি মানে টপিক আসলে আমাদেরকে শিখতে হবে। আপনি যদি দেখেন আমাদের এখানে লিস্ট আকারে যদি আমি দেখি আমাকে দেখতে হবে লায়াবিলিটি কি। আমাকে অফকোর্স এটা আমরা জানি সবাই, লায়াবিলিটির ডেফিনেশনটা আমরা শিখব। এরপর আমরা শিখব লায়াবিলিটির টাইপ, কারেন্ট এবং নন কারেন্ট লায়াবিলিটি, এটার এক্সাম্পল সহ আমরা দেখব। অ্যান্ড এরপর আমরা দেখব প্রভিশন, যেটা আমরা কিছুটা ডিসকাশন করেছিলাম রিসিভেবল অ্যালাউন্সের ক্ষেত্রে, যেটা আপনারা জানেন। এবং ওইটাই আমরা আরেকটু রিসাফল করে অথবা আরেকটু রিকল করে ট্রাই করবো আপনাদের সাথে ডেফিনেশন এবং রেকগনিশন ক্রাইটেরিয়া নিয়ে কথা বলতে। ইটস মোস্টলি থিওরিটিক্যাল পেপার, আপনারা একটু জাস্ট নোটটা পড়লেই গুড এনাফ। মানে এখানে খুব বড় নোটটা ৬-৭ পেজের একটা নোট আছে, কিছু কোয়েশ্চেন আছে এই জন্য শীটটা ৯ পেজের। আই বিলিভ আপনারা এই নোটটা পড়লে ৫ মার্কের আর ৪-৫ মার্কের ভালো একটা থিওরিটিক্যাল আনসার করতে পারবেন এক্সামে এবং থিওরি খুব সুন্দর করে লিখতে পারবেন। সো ওই জায়গাটাই আমাদের ফোকাস। অ্যান্ড ফাইনালি আমরা কন্টিনজেন্সি নিয়ে কথা বলবো, কন্টিনজেন্স লায়াবিলিটি যেটা আমরা, সেটাও আমরা একটু দেখবো যে হোয়াট ইজ কন্টিনজেন্ট লায়াবিলিটি। তো আমরা ওয়ান বাই ওয়ান আসি আপনাদের সাথে একটু জাস্ট কনফার্মেশনটা নিয়ে। আমরা সবাই কম বেশি এই টপিকটা জানি অলরেডি যে লায়াবিলিটি কি, বিকজ আমরা যখন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের চ্যাপ্টার পড়েছিলাম মিড টার্মের আগে, একদম আমি যদি ভুল না করে থাকি একদম ফার্স্টের যে চ্যাপ্টারটা ছিল সেখানে আমরা লায়াবিলিটির ডেফিনেশনটা নিয়ে কথা বলেছিলাম যে হোয়াট ইজ লায়াবিলিটি। কেউ কি আমাকে একটু এই জায়গাটাতে হেল্প করতে পারি যে লায়াবিলিটি কি ছিল, মানে এবং দু একটা এক্সাম্পল যদি বলা যায় or whatever, liability definition example, anything, if you can, anyone add any point. এটা কোত্থেকে আসলো আমরা একটু যদি জানি, আমরা একটু ভালো করে খেয়াল করি আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট গুলো, এলিমেন্ট গুলো। আপনারা সবাই জানেন যে আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেট, লায়াবিলিটি হচ্ছে হ্যাঁ বলেন বলেন, আমি আমি শুনছি, বলেন। লায়াবিলিটি হচ্ছে একটা অব্লিগেশন। ওকে, ইট ইজ অ্যান অব্লিগেশন, রাইট? ওকে, স্যার দেন এটা দায় যেটা আসলে ভবিষ্যতে পরিশোধ করতে হবে এইরকম টাইপের কিছু, and যেমন ব্যাংক and লোন, and ইউটিলিটি it it বিলস, it 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 দায় ফিউচারে আসলে needs to পরিশোধ করতে repay হবে, যেমন ব্যাংক লোন। repay or transfer the economic resource from the আচ্ছা, entity, ঠিক আছে? মানে
সেটা আমাকে ফিউচারে পে করতে হবে। অ্যাবসলিউটলি রাইট, আপনাদের সাথে আমি একদম পারফেক্টলি একমত। এবং আমার ভুল না হয়ে থাকলে, আমি আপনার কথা মনে শুনছিলাম একটু খুব সুন্দর করে। আপনারা বলছিলেন যে একটা এক্সাম্পল, যেমন ব্যাংক লোন একটা লায়াবিলিটি, ঠিক না? এই এক্সাম্পলটা আপনারা কেউ একজন হয়তো বা নোট মানে একটু একটু সাইড থেকে বলছিলেন। সো অ্যাবসলিউটলি রাইট, আমরা এই কথাটাই বলবো, এই কথাটাই আমরা চিন্তা করব, বাট সেই জিনিসটা কোত্থেকে আসলো সেই ব্যাপারটা আমরা একটু দেখে আসি। আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যখন প্রিপেয়ার করি, যদি একটু ভালো করে দেখেন, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনটা যখন আমরা প্রিপেয়ার করি, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আমরা ফার্স্টেই কি নিয়ে আসি? অ্যাসেটস। এই অ্যাসেটস এর আন্ডারে ফার্স্টে আমার থাকে নন কারেন্ট অ্যাসেট, অ্যান্ড দেন থাকে হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট। এরপর আমরা চলে আসি হচ্ছে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস। ইকুইটির মধ্যে আমরা আনি হচ্ছে, যদি আমরা ইকুইটিটাকে এখানে ধরে নিই, লাইক শেয়ার ক্যাপিটাল থাকে, এই জিনিসগুলো আমরা জানি কম বেশি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা দেখি, শেয়ার প্রিমিয়াম, রিটেন আর্নিংস, এই জিনিসগুলো আমাদের। তারপর আমরা যে রিভ্যালুয়েশন সারপ্লাস পড়েছিলাম, রিভ্যালুয়েশন রিজার্ভ, এই জিনিসগুলো আমার ইকুইটির কম্পোনেন্ট হিসাবে থাকে। হ্যাঁ, ঠিক এরপর আমরা এই পুরো ব্যাপারটা অলরেডি কথা বলেছি, আমাদের পুরো ব্যাপারটা অলরেডি কাভার্ড, বাট এই পার্টিকুলার জায়গাটা আমরা এখনো মানে ওইভাবে ডিটেলস আমরা আসলে ডিসকাশনটা করিনি, বিকজ এটা লাইক পরবর্তী অ্যাডভান্স পেপারে শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, এই জিনিসগুলো নিয়ে অনেক ডিটেলসে কথা বলা হবে। এবং আই বিলিভ আপনারা যদি কেউ ফাইন্যান্সের ওইখানে পড়েন, ওই জায়গাটাও হয়তো বা এই টপিকগুলো থাকবে। সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। আমরা লায়াবিলিটিস এর ব্যাপারে কথা বলছিলাম। এই যে লায়াবিলিটিস বলছি, এই লায়াবিলিটিসটাই হচ্ছে বেসিক্যালি এই পয়েন্টটা, যেখানে আমরা জানি লায়াবিলিটিস এর মধ্যে দুইটা ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটিস, আরেকটা কারেন্ট লায়াবিলিটিস। তো এই যে আমার এই যে পার্টটা খেয়াল করে দেখবেন, এই যে পার্টটা, এই পার্টটা নিয়ে বেসিক্যালি আমার আজকের চ্যাপ্টার, যদিও আজকের চ্যাপ্টার মোস্টলি এইটা নিয়ে, কারেন্ট লায়াবিলিটি, মানে আমাদের এইটা নিয়ে মেন কথা, কেননা নন কারেন্ট লায়াবিলিটির এক্সাম্পল গুলো আমরা জানবো, আর দুই একটা ইলাস্ট্রেশন আমরা দেখবো, বাট আমরা এখানে মানে ইন ডিটেলস যদি বলি, ইন ডিটেলসে আমরা আরেকটু পরে গিয়ে এটা শিখবো, বাট আমাদের মানে লার্নিং আউটকামে কারেন্ট লায়াবিলিটির কিছু জিনিস আমাকে একটু ভালো করে বুঝতে হবে, বাট স্টিল আপনাদের এক্সামে লায়াবিলিটির ক্যাটাগরিটা এক্সাম্পল সহ আস্ক করা হয় হয়তো বা ইউজুয়ালি, যে কারেন্ট লায়াবিলিটির এক্সাম্পল এবং নন কারেন্ট লায়াবিলিটির এক্সাম্পল কি। সো দ্যাটস দ্য সিম্পল থিং। তাহলে আমরা ঠিক আজকে মেইনলি টপিক এইটা নিয়ে কথা বলছি, ঠিক এটা হচ্ছে আমাদের আজকের টপিক যদি ভুল না হয়ে থাকে। হ্যাঁ, লায়াবিলিটিস এর সেকশনটা নিয়ে আমরা কথা বলছি, যেটার একটা সুন্দর ডেফিনেশন আপনারা বললেন যে লায়াবিলিটি হচ্ছে একটা প্রেজেন্ট অব্লিগেশন। সো ইট ইজ আ প্রেজেন্ট অব্লিগেশন, আপনারা যদি প্রপার ডেফিনেশনটা এভাবে চিন্তা করতেন, অ্যারাইজেস ফ্রম পাস্ট ইভেন্ট, ঠিক না? কারণ এটার একটা পাস্ট ইভেন্ট থাকে। যেমন আপনি যদি ব্যাংক লোনের কথা বলেন, আপনি অফকোর্স কোথাও না কোথাও থেকে লোন নিয়েছেন, ব্যাংকে লোন অ্যাপ্লাই করেছেন, দেন ওইটার থেকে আপনি প্রসেস হয়ে লোনটা আসে, সো একটা পাস্ট ইভেন্ট থাকে। তারপর ব্যাংক লোনের সাথে সাথে আমি যদি আপনাকে অ্যাকাউন্ট পেয়েবল এই কথাটা বলি, এটা কি আমার লায়াবিলিটি না? অ্যাকাউন্ট পেয়েবল, এটাও আমার জন্য একটা লায়াবিলিটি। কেন এটা আমার জন্য লায়াবিলিটি? কারণ অ্যাকাউন্ট পেয়েবলটা কখন অ্যারেজ করে? ফর ক্রেডিট পারচেজ। তো যখন আমি ক্রেডিটে কোনো কিছু পারচেজ করি, আমি আসলে কি ডাবল এন্ট্রি কনসিডার করি? ফর ক্রেডিট পারচেজ। খেয়াল করেন, ফর ক্রেডিট পারচেজ আমার ডাবল এন্ট্রি কি হয়? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, অ্যান্ড যেহেতু আমি টাকাটা এখনো দেই নেই আমার সাপ্লায়ারকে, পেয়েবলকে, তাহলে এটা আমার একদিকে এক্সপেন্স। আমরা জানি যে প্রত্যেকটা ট্রানজাকশনের ডুয়েল এফেক্ট থাকবে। যেহেতু আমার এই টাকাটা দেওয়া হয় নাই, সে আমি যদি ধরি আমি $10,000 একটা প্রোডাক্ট পারচেস করেছি, তাহলে এই $10,000 আমাকে পে করতে হবে, যেটাকে আমরা বলি ক্রেডিটর অর পেয়েবল। তাহলে আমি যে পে করব, এই পে করার যেই পার্সনটা, একে আমরা বলি অ্যাকাউন্ট পেয়েবল অর ক্রেডিটর, যেটাই বলেন একই কথা। তাহলে এই অ্যাকাউন্ট পেয়েবল আমরা ক্রেডিট করব। কেন ক্রেডিট করব? বিকজ এটা আমার জন্য হচ্ছে একটা লায়াবিলিটি। কেন লায়াবিলিটি?
আপনি উপরের ডেফিনেশন মিলাই দেখেন, উপরের ডেফিনেশন যদি আপনি মিলে চলে আসেন, যে আপনি বলছেন ইটস এ প্রেজেন্ট অব্লিগেশন, তাহলে হোয়াট ডাজ মিন অব্লিগেশন? অব্লিগেশন মিনস আপনি বাউন্ড টু, অলওয়েজ মনে রাখবেন, অব্লিগেশন মিনস ইউ আর বাউন্ড টু, মানে আপনাকে, অর মাস্ট যেটাকে আমরা বলি, অর হ্যাভ টু, মানে ইউ হ্যাভ টু পে, ইউ হ্যাভ টু রিপে, ইউ ক্যান নট ইগনোর, ইউ ক্যান নট লাইক অ্যাভয়েড, আনঅ্যাভয়েডেবল যেটাকে আমরা বলি। এই অব্লিগেশনটা দুই কারণে আসে, আর দুই ভাবে আসে। একটা হচ্ছে লিগ্যাল অব্লিগেশন, যেটা আমার লয়ের গ্রাউন্ড থেকে আসে, কন্ট্রাক্ট থেকে আসে, আর একটা কনস্ট্রাকটিভ, যেটা আমার প্র্যাকটিস অর পলিসি থেকে আসে। সো হোয়াটএভার, এটা আমার জন্য অব্লিগেশন। কেন অব্লিগেশন? বিকজ ইন ফিউচারে আমাকে $10,000 পে করতে হবে, দ্যাট ইজ মাই অব্লিগেশন। নাও যখনই আমি এটাকে অব্লিগেশন বলছি, বিকজ আমাকে ফিউচারে এটা ইকোনমিক বেনিফিটটা সেটেল করতে হবে, মানে ফিউচারে আমাকে ইকোনমিক রিসোর্স ট্রান্সফার করতে হবে। সো আমরা আমরা আমাদের কোম্পানির অ্যাকাউন্ট থেকে $10,000 পে করব। নাও আমি যদি এখন বলি ডিউরিং মেকিং পেমেন্ট অফ দ্য পেয়েবল অ্যামাউন্ট, তাহলে আমার পেমেন্ট করার সময় ডাবল এন্ট্রি কি হবে? হোয়াট শুড বি দ্য ডাবল এন্ট্রি? আমি যখন পেমেন্ট করে দিব, আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা চলে যাবে, অ্যান্ড আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা যে চলে যাবে, ক্যাশ অর ব্যাংক আমার কমে যাবে। তাহলে যেহেতু অ্যাসেট কমে যাবে, অ্যাসেট রিডিউস করবে, অ্যান্ড আমরা জানি যে অ্যাসেট যদি কমে যায় তাহলে এটা ক্রেডিট হয়। আমরা এই বেসিক প্রিন্সিপালটা সবাই মনে রাখি, আমরা জানি যে অ্যাসেট, এক্সপেন্স এগুলা বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়। অন দ্য আদার হ্যান্ড ইনকাম, লায়াবিলিটি, ক্যাপিটাল এগুলা বাড়লে ক্রেডিট হয়, যেটা আমরা একটু আগে দেখলাম এখানে, যেহেতু লায়াবিলিটি বাড়তেছে তাহলে আমরা ক্রেডিট করেছি। আর যখন আমি এটা পে করে দিব, তার মানে আমার যখন এটা পে হয়ে যাবে, তখন কিন্তু আলটিমেটলি হচ্ছে এটা আমার কমে যাবে লায়াবিলিটি। তাহলে লায়াবিলিটি কমে গেলে আমরা কি করব? লায়াবিলিটি কমে গেলে আমরা এটাকে ডেবিট করে দিব, কেননা আমার আর অব্লিগেশনটা নাই, আমি পে করে দিয়েছি। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস আমার কারেন্ট লায়াবিলিটির অর হোয়াটএভার দ্য লায়াবিলিটির যে পোর্শনটা। সো তার মানে লায়াবিলিটির এক্সাম্পলে যে কথাটা আমরা বলছিলাম, যে এটা একটা প্রেজেন্ট অব্লিগেশন, যেটা মানে হচ্ছে আই হ্যাভ টু মেক দ্য পেমেন্ট ইন ফিউচার পিরিয়ড, অ্যান্ড যেটার জন্য আমার ইকোনমিক রিসোর্স ট্রান্সফার করব, মানে আমার কোম্পানি থেকে আমি আমার পেয়েবলকে, অর আমি যেমন পেয়েবল বলছি বিকজ অফ ক্রেডিট পারচেস, যদি এরকম হয় যে আমার স্যালারি ডিউ আছে, তাহলে আমার এমপ্লয়িকে যে স্যালারি পেয়েবল, সেটা যদি হয় এরকম যে আমার ট্যাক্স পেয়েবল, এটাও আমার জন্য লায়াবিলিটি, কেননা আমাকে ট্যাক্সটা দিতে হবে গভর্নমেন্টকে। যদি এরকম হয় যে না আমার ব্যাংক লোন নিয়েছি, তাহলে ব্যাংক লোনের মানে আমার যে অ্যামাউন্টটা পে করতে হবে ব্যাংকে, সেটা আমার জন্য লায়াবিলিটি। আবার যদি এরকম হয় ব্যাংক আমাকে ফ্রি লোন দিচ্ছে না, এটার এগেনস্ট তো ব্যাংক আমার থেকে একটা ইন্টারেস্ট নিবে, তাহলে ব্যাংক যে ইন্টারেস্টটা নিবে সেই ইন্টারেস্টটা যদি আমি পে না করি, তাহলেও এটা আমার জন্য লায়াবিলিটি। তা এরকম, যেমন ব্যাংক ওভারড্রাফট, এরকম অনেক এক্সাম্পল আমরা জানি, যে এক্সাম্পল গুলো আমরা লায়াবিলিটির ক্যাটাগরি হিসেবে কনসিডার করতে পারবো। সো লায়াবিলিটির এই পার্টে আমরা ডেফিনেশন দেখলাম এবং কিছু এক্সাম্পল আপনাদেরকে বললাম। এই পর্যন্ত আমরা যতটুকু কথা বললাম, আপনাদের যদি কারো কোনো সে থাকে, আর যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে একটু বলতে পারি কাইন্ডলি। আমি ক্লাসিফিকেশনটাতে যাব, মানে নেক্সট টপিকটাতে যাব, বাট তার আগে আপনাদের থেকে একটু কনফার্মেশনটা নিয়ে যাওয়া যায় যে এটুকু ডিসকাশন পয়েন্ট পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, প্লিজ আমাকে একটু কাইন্ডলি যদি বলতেন। ওকে, কারো কোনো প্রবলেম নাই, নীরবতা সম্মতির লক্ষণ যেহেতু, তো আমরা ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছি ঠিক মতো। এরপর আমরা চলে যাই আমার ক্যাটাগরিতে। খেয়াল করে দেখেন, আমরা ডেফিনিশন নিয়ে কথা বললাম এতক্ষণ, সরি আমরা এতক্ষণ এই পয়েন্টটা নিয়ে কথা বললাম। এরপর আমার কথা বলার কথা এই পয়েন্টটা নিয়ে, কারেন্ট লায়াবিলিটি অ্যান্ড নন কারেন্ট লায়াবিলিটি। একটু জাস্ট একটা টেবিল করে ফেলি কম্পারিজনের জন্য, কেননা আপনার এক্সামে এই কম্পারিজনটা আসতে পারে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট লায়াবিলিটি অ্যান্ড নন কারেন্ট লায়াবিলিটি। তাহলে আমরা এখানে ডিফারেন্স গুলো একটু মাথায় রাখি, কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড নন কারেন্ট লায়াবিলিটিস। কেউ কি আমাকে একটু বলতে পারি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড নন কারেন্ট লায়াবিলিটিস? কারেন্ট লাইবিলিটি হচ্ছে বলেন 12 একদম। মান্থের মধ্যে পরিশোধ করতে হয়,
হুম ওকে। হুম। এবং নন কারেন্ট লাইবিলিটি হচ্ছে 12 মাসের বেশি সময় ধরে পরিশোধ করতে হয়, যেমন হচ্ছে শর্ট টার্ম লোন এবং হচ্ছে লং টার্ম লোন, ওকে, যেমন স্যালারি পেবল বিলস, তার মানে এখানে আপনি একটা ইউটিলিটি। কথা বলছেন যে 12 মান্থসের একটা জি 12 মান্থস পিরিয়ডের একটা ক্যালকুলেশন আছে, ঠিক না? যে 12 মান্থসের মধ্যে আমাকে যদি পে করতে হয়, একটা 12 তার থেকে মানে বেশি, এটা হচ্ছে আমার উইদিন উইদিন 12 মান্থস, আরেকটা হচ্ছে মোর দ্যান 12 মান্থ। আফটার 12 মান্থস, ঠিক না? এটি তো আপনার প্রথম কথাটা। এবং আপনি একটা এক্সাম্পল বলছিলেন, আমি আরেকজনের থেকেও শুনবো আপনার এক্সাম্পলটা, ওইটা আমি নিয়ে আসি। আপনি বলছিলেন যে শর্ট টার্ম ব্যাংক লোন অর ব্যাংক ওভারড্রাফট, যেটাকে আমরা ব্যাংক ওভারড্রাফট হিসেবে জানি, ব্যাংক জমাতিরিক্ত। আর আরেকটা হচ্ছে আপনি বলেছেন এখানে এক্সাম্পল, যদি আমি ভুল না করে থাকি, সরি, লং টার্ম ব্যাংক লোন। ওকে, এটাই বলেছেন যদি আমার মনে থাকে ঠিক মতো। তাহলে এটা ছাড়া আপনারা কি আরো কোনো কিছু অ্যাড করতে চাচ্ছিলেন? কেউ একজন, আরেকজন একটু সাইড থেকে বলছিলেন, সরি, একটু যদি বলেন আপনি যে মানে আর আর কিছু অ্যাড করার মতো আছে কিনা আপনার কাছে, প্লিজ। আচ্ছা, যদি না থাকে আমি একটা ছোট প্রশ্ন করতে পারি এখানে। প্রশ্নটা হচ্ছে যে আমি যে বললাম আহ, আমাদের 12 মান্থের মধ্যে যেটা পে করতে হবে সেটাকে আমরা বলছি কারেন্ট লায়াবিলিটি। আর 12 মান্থের পর, মানে দেখ, এক কথায় যদি আমরা বলি যেটা 12 মান্থের মধ্যে পে করতে হবে না, সেটা আমার নন কারেন্ট লায়াবিলিটি। এখানে আমি যে বললাম যে 12 মান্থের মধ্যে, নাও মাই কোয়েশ্চেন ইজ যে কোন ডেট থেকে আমি এটার মেজারমেন্টটা করব, মানে কোন ডেট থেকে আমি ক্লাসিফিকেশনটা করব 12 মান্থ পার করছে কি করে নাই, মানে কোন ডেট থেকে আমি আমার পয়েন্টটাকে কনসিডার করব, টাইমটাকে কনসিডার করব। স্যার বছরের যেদিন থেকে আমরা এটা ব- জার্নালে এন্ট্রি মানে দিব। আমি তিনটা ডেট বলে দিই আপনাদেরকে। বছরের শুরুতে, নাকি আমি যেদিন ট্রানজিশনটা রেকর্ড করছি সেই ডেটে, নাকি আমার এট দ্য রিপোর্টিং ডেটে, কোন ডেটে? স্যার ট্রানজ্যাকশন। ওকে, এনিওয়ান, বাকিরা? বছরের শেষে 31 ডিসেম্বর। ওকে, তাহলে একটু কমেন্টে একটু মানে ছোট্ট করে সবাই বলে ফেলি যে কার কোন ডেটটা মনে হচ্ছে। কার মনে হচ্ছে বছরের শুরু থেকে আমরা এই কাউন্টটা করব, মানে কনসিডারটা করব যে 12 মান্থ হচ্ছে কিনা। কার মনে হচ্ছে যে না, আমরা যদি ট্রানজেকশনটা রেকর্ড করছি সেদিন থেকে 12 মান্থ আমরা কনসিডার করব। অর কার মনে হচ্ছে রিপোর্টিং ডেট থেকে? ওকে, 31 ডিসেম্বর বলছে সাকিবুজ্জামান। আর বাকিরা? রিপোর্টিং ডেট, রিফাত রিপোর্টিং ডেট। আমি একটু দেখতে চাই যে আপনারা আসলে রিপোর্ট দুইজন দিচ্ছে, আপনারা জয়েন করে আছেন হচ্ছে 14 জনের উপরে। 31 ডিসেম্বর সামিয়া, ভেরি গুড, ভেরি গুড। আর একটু ঠান্ডা তো লাগছে আমি বুঝতেছি, বাট একটু টাইপ করেন কষ্ট করে, আমিও তো আমার হাতটা বের করে রাখছি কম্বলের ভেতর থেকে। রিপোর্টিং ডেট বাদশা, ট্রানজেকশন ডেট বলছেন অরিন, আমাদের সিআর। হ্যাঁ, বাট এখানে ভোট আপনি বুঝতে পারলেন যে ভোট বেশিরভাগই পড়ে যাচ্ছে হচ্ছে রিপোর্টিং ডেটে। সো প্লিজ, আমাদের যদি কারো এই জায়গাটাতে ভুল ধারণা থেকে থাকে, রিপোর্টিং ডেট প্রান্ত বলতেছে, তো প্লিজ কারো যদি এই জায়গাটাতে ভুল ধারণা থেকে থাকে, সো উই ক্লাসিফাই দ্য কারেন্ট অর নন কারেন্ট at the reporting date। হ্যাঁ, অলওয়েজ রিমেম্বার, এই কথাটা মনে রাখবো আমরা। এটা অনেকে আমরা ভুল করি, আমি এই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করা, যদিও এটা আসলে আপনাদের এই এক্সামে আসবে এই ব্যাপারটা তা না, বাট দিস ইজ এ ভেরি ভেরি বেসিক জিনিস, মানে এটা আপনাদের খুব বেসিক একটা কোয়েশ্চেন যে আমরা সবসময় অ্যাসেট হোক লায়াবিলিটি হোক, আমরা ক্লাসিফিকেশনটা, মানে এটা কি কারেন্ট অ্যাসেট
অর কারেন্ট লায়াবিলিটি, এটা কি নন কারেন্ট অ্যাসেট অর নন কারেন্ট লায়াবিলিটি, এটা আমরা অলওয়েজ আমরা এটাকে প্রেজেন্ট করি অর এটাকে অলওয়েজ আমরা ক্লাসিফাই করি অ্যাট দ্য রিপোর্টিং ডেট। অ্যান্ড অ্যাট দ্য রিপোর্টিং ডেট বলতে বুঝি আমরা যেই ডেটে লাইক দ্য লাস্ট ডে অর দ্য ক্লোজিং ডে অফ প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। যেমন যদি কারো রিপোর্টিং ডেট হয় ডিসেম্বর তাহলে 31 ডিসেম্বর, যদি কারো রিপোর্টিং ডেট হয় জুন তাহলে 30 জুন হচ্ছে তার জন্য রিপোর্টিং ডেট। আমি এই 30 জুন অথবা 31 ডিসেম্বরে আমরা মানে এইটা ক্লাসিফিকেশন করি কেন? বিকজ আমি আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন প্রিপেয়ার করছি ওই অ্যাট দ্যাট ডেট। আমি ওই ডেটেই বলছি যে আমার অ্যাসেট কত, লায়াবিলিটি কত, ইকুইটি কত, অ্যান্ড অ্যাসেটের মধ্যে কতটুকু কারেন্ট অ্যাসেট, কতটুকু নন কারেন্ট অ্যাসেট। তাহলে এখানে পয়েন্টটা খুব সিম্পল যে আমরা অ্যাট রিপোর্টিং ডেট থেকে, যেমন আমি যদি ধরি আমার রিপোর্টিং ডেট 31 ডিসেম্বর 2024, তাহলে 31 ডিসেম্বর 2025 এর মধ্যে আমি আমার যে লায়াবিলিটি গুলা পে করতেই হবে আমাকে, যেমন কি ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাক্রুয়াল এক্সপেন্স, স্যালারি পেয়েবল, ট্যাক্স পেয়েবল, এগুলা সবই হচ্ছে আমার জন্য কারেন্ট লায়াবিলিটি। যেমন আরো কিছু এক্সাম্পল আসবে, যেমন ডেফার্ড ইনকাম অর আনআর্ন রেভিনিউ, এটা আপনারা জানেন, মানে প্রিপেড ইনকাম যেটা আপনারা জানতেন অথবা জানেন, এগুলা সবই হচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটির আন্ডারে পড়বে। আর যেটা 31 ডিসেম্বর 2025 এর মধ্যে পে করতে হবে না, উই আর নট বাউন্ড টু পে উইদিন 12 মান্থ, এগুলাকে আমরা বলি নন কারেন্ট লায়াবিলিটিস, যেটা আমরা বেসিক্যালি হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি আকারে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্ট করি। এবং এই ক্লাসিফিকেশন করাটা কিন্তু ম্যান্ডেটরি, আপনাকে কিন্তু অবশ্যই এই ক্লাসিফিকেশনটা দেখাতে হবে যে আপনার লায়াবিলিটির মধ্যে কতটুকু কারেন্ট লায়াবিলিটি, কতটুকু নন কারেন্ট লায়াবিলিটি। এই যে কথাটা আমরা বললাম, এই কথাগুলোর এক্সাম্পল গুলো খুব সুন্দর করে আপনারা একবার একটু দেখে নেন। আমি যদি মানে আপনাদেরকে একটু দেখাই, এই এক্সাম্পল গুলো হচ্ছে সব আমার কারেন্ট লায়াবিলিটির এক্সাম্পল। খেয়াল করে দেখেন, এই সবগুলো এক্সাম্পলই কিন্তু আপনারা একটু আগেই বলছিলেন আমাদেরকে। তো এগুলাই হচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটির এক্সাম্পল। অ্যাকাউন্ট পেয়েবল, কাস্টমার যদি আপনাকে অ্যাডভান্স দেয়, যেটাকে আমরা বললাম প্রিপেইড ইনকাম অর ডেফার্ড ইনকাম অর আনআর্নড রেভিনিউ, একই কথা। নোট পেয়েবল, যদি এটা শর্ট টার্ম নোট পেয়েবল হয় তাহলে, আর যদি লং টার্ম নোট পেয়েবল হয়, ইউজুয়ালি নোট পেয়েবল গুলো শর্ট টার্মই হয়, ব্যাংক লোন অর লং টার্ম লোন, অর আমরা যদি বলি হচ্ছে লোন নোট, সেটা আবার লং টার্ম হয় ইউজুয়ালি। ট্যাক্স পেয়েবল, এরপর হচ্ছে আমার যদি শর্ট টার্ম কোনো অব্লিগেশন থাকে, ইনকাম ট্যাক্স পেয়েবল, ডিভিডেন্ড। যেমন এখানে ট্যাক্স দুই রকমের হয় আমরা জানি, একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স যেটাকে আমরা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলি, ভিএটি, আরেকটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স যেটাকে আমরা ইনকাম ট্যাক্স বলে থাকি। সো দুইটাই আমার জন্য কারেন্ট লায়াবিলিটি, কারণ এটা আমাকে ইমিডিয়েটলি পে করতে হবে। দেন আমরা যেটা শেয়ার হোল্ডারকে পে করি, ডিভিডেন্ড পেয়েবল, যেটা আমাকে উইদিন 12 মান্থ আসলে শেয়ার হোল্ডারের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়। তাহলে এগুলা সবই আমার কারেন্ট লায়াবিলিটির এক্সাম্পল। যেমন আমি যদি বলি হচ্ছে স্যালারি পেয়েবল, মানে যে স্যালারি অর ওয়েজেসটা আমি এখনো পে করি নাই, এটা আমি পে করব, এগুলা সবই হচ্ছে আমার কারেন্ট লায়াবিলিটি। আবার স্যালারি রিলেটেড যদি আমি এমপ্লয়ি রিলেটেড যদি অন্য একটা পয়েন্ট বলি, যেমন আপনি যদি নন কারেন্টের এক্সাম্পলে যান, খেয়াল করে দেখবেন লোন আপনার জন্য হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটি, বাট ব্র্যাকেটে একটা জিনিস সুন্দর করে লেখা আছে, ভালো করে দেখেন, ব্যাংক ওভারড্রাফট কখনোই নন কারেন্ট হবে না, বিকজ আমরা জানি যে ব্যাংক জমাতিরিক্ত যে সুবিধাটা ব্যাংক দিয়ে থাকে সেটা 1 বছরের জন্যই দিয়ে থাকে আপনাকে। যেমন ইটস লাইক এ ক্রেডিট কার্ড, আপনাকে দেখবেন ক্রেডিট কার্ডের বিল মানে ইমিডিয়েটলি পরের মাসের মধ্যে পে করতে হয়, আদারওয়াইজ হচ্ছে যদি ডিউ ব্যালেন্স বেশি হয় আপনাকে চার্জ বেশি করবে, আর আপনি যদি 6 মাস ওর একটা টাইম দেওয়া থাকে, এর মধ্যে আপনি যদি ডিউ ক্লিয়ার না করেন, মিনিমাম ব্যালেন্স আপনি না দেন, অ্যাকাউন্ট ওরা কার্ড হচ্ছে ওরা ব্লক করে দেয়। তো এটাকে আমরা এই জন্য বলছি যে লোন বাট নট দ্য ব্যাংক ওভারড্রাফট। তারপরে দেখেন আমরা এটাও বলেছি যে লোন পেয়েবল, মানে যেটা আমরা জানি যে বন্ড, লোন নোট, এগুলা কিন্তু আমার নন কারেন্ট লায়াবিলিটি। তারপর যে এমপ্লয়ি পেনশন যেটা আছে সেটা আমার নন কারেন্ট লায়াবিলিটি, কেননা এটা আমি আমার এমপ্লয়ি রিটায়ারমেন্টের পর থেকে নেক্সট তার বছর পর্যন্ত মানে আমি দিয়ে যাব তাকে অথবা তার ফ্যামিলিকে। সো এগুলা আমার সবই হচ্ছে কারেন্ট এবং নন কারেন্ট লায়াবিলিটির এক্সাম্পল। এবং আমরা জানি যে আমরা প্রেজেন্টেশনটা কিভাবে দেখাবো, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, আপনি নন কারেন্ট লায়াবিলিটিকে নন কারেন্ট লায়াবিলিটির এই আন্ডারে দেখাবেন, যে এক্সাম্পল গুলো আমরা দিলাম এখানে। যেমন আপনি এখান থেকে এক্সাম্পল গুলো নিয়ে আসতে পারেন, জাস্ট সিম্পলি
একইভাবে কারেন্ট লাইবিলিটির যে এক্সাম্পল গুলো ছিল সেই কারেন্ট লাইবিলিটির এক্সাম্পল গুলো এখানে চলে আসবে। সো দিস ইজ হাউ ইউ উইল প্রেজেন্ট ইউর কারেন্ট অ্যান্ড নন কারেন্ট লাইবিলিটি। অ্যান্ড এখানে একটা পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে যে আমি কখনোই এটা অফসেট করতে পারবো না। মানে ধরেন আমি আমার লাইক অ্যাসেটের সাথে এটাকে অফসেট করতে পারবো না, বাট কিছু জায়গায় এটা অফসেট করা যায়, লাইক ওই যে যেমন আমরা কন্ট্রা অ্যাসেট যে অ্যাকাউন্ট গুলো আছে, বাট ইউজুয়ালি এটাকে আমরা কখনোই অফসেট অফসেট বলতে আমরা বুঝি ক্যান্সেল করতে পারবো না। আমাকে আলাদা আলাদা করেই প্রেজেন্ট করতে হবে। আমাকে নন কারেন্ট লাইবিলিটি আলাদা করে দেখাতে হবে, কারেন্ট লাইবিলিটি আলাদা করে দেখাতে হবে। So that is the point of the first part of our main point. আমরা এতক্ষণ যে কথাগুলো বলছিলাম এটা হচ্ছে আমাদের জন্য একটা ইনিশিয়াল ডিসকাশন পয়েন্ট রিগার্ডিং দ্য নলেজ। আমরা একটা ছোট্ট কোয়েশ্চেন ইলাস্ট্রেশন চিন্তা করব, যেখানে আমরা দেখব যে ব্যাংক থেকে একটা লোন নিয়েছি এবং এই লোনের এগেনস্টে আমাকে ইন্টারেস্ট পে করতে হবে, এবং ইন্টারেস্টটা এখানে আমাকে মান্থলি ক্যালকুলেট করে দেখতে হবে যে আমি টাইম প্রপোর্শনেটলি কতটুকু ইন্টারেস্ট আমি পে করব। সো এখানে আমরা একটু কোশ্চেনটা পড়ি, ইলাস্ট্রেশনটা পড়ি। একটা নোট পেয়েবলের একটা ইলাস্ট্রেশন আছে, সেখানে আমরা যদি দেখি যে এই ব্যাংক লোনটা এই লোনটা কিভাবে কাজ করছে এবং ইন্টারেস্ট রেট কত, আমি কবে লোনটা নিয়েছি এবং কবে আমি রিপে করব। এই টাইপের একটা কোয়েশ্চেন থাকতে পারে এক্সামে, যে খুব সিম্পল কোয়েশ্চেন, যে আপনাকে বললো যে লাইক আপনার ব্যাংক থেকে আপনি এত টাকা লোন নিয়েছেন, আপনি এটার এগেনস্টে 10% ইন্টারেস্ট দিবেন, তাহলে আপনার 6 মাসের ইন্টারেস্ট কত টাকা। এটার একটা ডাবল এন্ট্রি আপনাকে জিজ্ঞেস করলেও করতে পারে। সো একটু মাথায় রাখবো আমরা, খুব সিম্পল এই প্যাটার্নের কোয়েশ্চেন করলেই হবে। আনসারটাও এখানে দেওয়া আছে, আমরা আনসারটা নিয়ে এখানে কথা বলবো, কোনো সমস্যা নেই। নাও আমাকে কি বলছে দেখেন, ইন্টারেস্ট বিয়ারিং নোট, তার মানে এটা ইন্টারেস্ট চার্জ হবে এটার উপর, মানে আমি যে নোটটা লোন নোট যেটা আমি নিচ্ছি সেটার উপর ইন্টারেস্ট আমাকে পে করতে হবে। অ্যাজিউম দ্যাট ক্যাসেল ব্যাংক অ্যাগ্রি টু লেন্ড 100,000 ইউরো। এখানে একটা ভালো মানে টার্ম চলে আসলো, যে টার্মটা একটু আপনাদের সাথে ডিসকাশন করাটা আমার মনে হয় জরুরি। সেটা হচ্ছে লেন্ড ভার্সেস বড়ো। আমাকে একটু বলবেন যে what do you understand about lending versus borrowing? কেউ আমাকে একটু যদি হেল্প করে এই জায়গাটাতে কাইন্ডলি। What is Sir, lending? lending is when we give money to others, and while borrowing, we take the money. Okay, so lending means it is giving loan to others, right? আমি কাউকে লোন দিচ্ছি, সো এটা আমার জন্য কি হবে? সো দিস ইজ অ্যাসেট ফর দ্য এন্টিটি, ঠিক না? যদি কেউ কাউকে লোন দেয় তাহলে যে লোনটা দিচ্ছে তার জন্য তো এটা অ্যাসেট, বিকজ সে এটা পরবর্তীতে টাকাটা পাবে। ব্যাংকের জন্য খেয়াল করে দেখেন, আমরা জানি ব্যাংক কিভাবে কাজ করে, ভাইস ভার্সা কনসেপ্টে। আপনার জন্য যেটা লায়াবিলিটি, ব্যাংকের জন্য কিন্তু সেটা অ্যাসেট। আবার ব্যাংকের জন্য যেটা অ্যাসেট আর ব্যাংকের জন্য যেটা লায়াবিলিটি, আপনার জন্য সেটা অ্যাসেট। যেমন আপনি একটু ভালো করে দেখেন, আপনি যখন ব্যাংক থেকে লোন নেন এটা আপনার জন্য লায়াবিলিটি, আপনি বড় করছেন, borrowing means taking loan, right? So this is liability for the entity. But খেয়াল করবেন ব্যাংকের জন্য কিন্তু এটা অ্যাসেট, বিকজ ব্যাংক আপনাকে টাকাটা দিচ্ছে, লোন দিচ্ছে, ব্যাংক পরবর্তীতে এটার এগেইনস্টে ইন্টারেস্ট নিবে এন্ড দেন আপনার এই অ্যামাউন্টটা, প্রিন্সিপাল অ্যামাউন্টটা আপনাকে পে করতে হবে। সো এই পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ব্যাংক অলওয়েজ যখন টাকাটা দেয় তখন এই জায়গাটাতে আমাদের খুব ক্লিয়ার থাকতে হবে যে লেন্ডিং বলতে আমরা বোঝাচ্ছি গিভিং লোন, যদিও জিনিসটা আমরা সবাই জানি, বাট স্টিল আমি এটা হাইলাইট করার জন্য আপনাকে বললাম। তাহলে এখানে খেয়াল করবেন, আপনি কে সেই অনুযায়ী চিন্তা করবেন, মানে আপনি ব্যাংক না, আপনি কোম্পানি, তাহলে আপনি কে? আপনি কিন্তু ক্যাসেল ব্যাংক না, আপনি তাহলে ল্যান্ডস্কেপ কোম্পানি। তাহলে ল্যান্ডস্কেপ কোম্পানির পার্সপেক্টিভে যদি ব্যাংক লোন দিয়ে থাকে, আপনি লোনটা নিয়েছেন, তাহলে যা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ব্যাংক থেকে আপনি 1,00,000 ইউরো লোন নিয়েছেন, কবে লোন নিয়েছেন? মার্চের 1 তারিখে 2022 সালের। তাহলে এটা ডাবল এন্ট্রি কি হবে? ভালো করে যদি খেয়াল করেন যে এটা ডাবল এন্ট্রি মার্চের 1 তারিখ 2022-এ আমি কি ডাবল এন্ট্রি দিব? মানে আমার কোম্পানির অ্যাকাউন্টে এটার অ্যাকাউন্টিং এন্ট্রি মানে জার্নাল এন্ট্রি কি হবে?
একটু বলি আমরা। ক্যাশ ওর ব্যাংক হয়েছে যত টাকা পাইছি স্যার, তাহলে স্যার ক্যাশ ওর ক্যাশ ব্যাংক অর ব্যাংক আছে। আমার ডেবিট, কেননা আমি টাকাটা পেয়েছি ব্যাংক থেকে, ঠিক না? অ্যান্ড আমি টাকাটা আর কি স্যার বাবদ পেয়েছি? আমি কিন্তু টাকাটা আসলে আমার পেয়েবল ইনকামের স্যার। মাধ্যমে পাই নাই, আমি টাকাটা পেয়েছি আমার লায়াবিলিটির মাধ্যমে, দ্যাট ইজ কল্ড নোট পেয়েবল, যেটাকে আমরা বলি লায়াবিলিটি। তাহলে আমার লায়াবিলিটি কি বাড়ছে, সো লায়াবিলিটি যদি বাড়ে তাহলে এটা আমার ক্রেডিট। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমার জন্য কনসেপ্ট। তার মানে এখানে আমার অ্যাসেট বাড়ছে, মানে ক্যাশ অর ব্যাংক বাড়ছে। অন দ্য আদার হ্যান্ড আমার জন্য আবার মানে ল্যান্ডস্কেপের জন্য আমার আবার লায়াবিলিটিও বাড়ছে। মানে আমার একদিকে অ্যাসেট বেড়ে যাচ্ছে, আপনি যদি ইকুয়েশনের পার্সপেক্টিভ চিন্তা করেন, আবার আরেক দিকে হচ্ছে লায়াবিলিটি বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে মার্চের 1 তারিখে যেদিন আপনি লোনটা নিয়েছেন। ওকে, এখন আমি যদি এরপরের লাইনটুকু পড়ি আবার আপনাদের সাথেই, এরপরে কি বলছে দেখেন, if landscape signs a 100,000 euro 6% 4-month note, তার মানে এটা আপনার জন্য একটা ইন্টারেস্ট, তার মানে এটার এগেইনস্টে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে ইন্টারেস্ট রেটটা কত, ভালো করে আমরা একটু চিন্তা করি এখানে। তাহলে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট রেট ইজ 6% অন কত অ্যামাউন্টের উপর? এই 1 লাখ অ্যামাউন্টের উপর। তাহলে 1 লাখের উপর 6% আমার ইন্টারেস্ট কত হয় একটু বলেন তো আমাকে। 1 লাখের উপর 6%, 6,000 স্যার। 6,000, absolutely 6,000, বাট 6,000 কি ফর আ ইয়ার, এটা 1 বছরের জন্য, ঠিক না? 6,000 হচ্ছে এটা আমার 1 বছরের ইন্টারেস্ট। আমরা জানি যে ইন্টারেস্ট গুলা ইউজুয়ালি অ্যানুয়াল রেটে দেওয়া থাকে। তাহলে 1 বছরের জন্য আমার ইন্টারেস্ট চার্জ হওয়ার কথা 6,000। আমরা পরের লাইনটা পড়ি, কি বলছে? পরের লাইনটা হচ্ছে এই যে 1 বছরের জন্য তাকে আমি $6,000 দিব, বাট এটা কত মাস পর পর ইন্টারেস্টটা অ্যাক্রু হবে? এটা অ্যাক্রু হবে 4 মাস পর পর, মানে 4 মান্থ পর পর। তাহলে আমি যদি এখানে ভালো করে দেখি যে মার্চ, এপ্রিল, মে, জুন, তার মানে জুনের 30 তারিখে গিয়ে আমি এই ইন্টারেস্টটা আলটিমেটলি ক্যালকুলেট করব, কারণ জুনের 30 তারিখে হচ্ছে আমার ইন্টারেস্টটা অ্যাক্রু হবে। তাহলে যখন জুনের 30 তারিখে ইন্টারেস্টটা অ্যাক্রু মানে হচ্ছে ইন্টারেস্টটা চার্জ হবে, তাহলে আমার জুনের 30 তারিখে কত মাস হয়? সো দ্য ইন্টারেস্ট ফর 4 months period উইল বি কত হবে? যদি 1 বছরের জন্য 6,000 হয়, তাহলে 4 মাসের জন্য কত? 24,000. তাহলে এটা কিভাবে করব আমরা? আমরা এটা করব হচ্ছে 6,000 ইউরো ডিভাইডেড বাই 12 ইন্টু 4। কত আসে? 2,000 2,000 ইউরো। সবাই কি আমরা অ্যাগ্রিড এটার সাথে? স্যার। অ্যাগ্রিড। তাহলে এই 2,000 ইন্টারেস্ট ভালো করে খেয়াল করবেন এই জায়গাটাতে। 2,000 ইন্টারেস্ট, আমি কি ইন্টারেস্ট পে করে দিয়েছি এখনো? আমি এখন ইন্টারেস্টটা পে করি নাই, এই ইন্টারেস্টটা আমার অ্যাক্রু হয়ে গেছে, যেটা আমাকে পে করতে হবে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স, এটা আমার জন্য কি একটা এক্সপেন্স। তাহলে যেহেতু এক্সপেন্স বেড়ে গেছে, তাহলে আমার এক্সপেন্স ডেবিট হবে। আমরা জানি এক্সপেন্স বাড়লে ডেবিট হয়। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আমি এই ইন্টারেস্টটা যদি পে করে দেই ইনস্ট্যান্ট যদি আমি পে করে দেই, তাহলে ক্যাশ অর ব্যাংক ক্রেডিট হবে। আর যদি ইন্টারেস্টটা আমি ইনস্ট্যান্ট পে না করি, তাহলে এটা আমার জন্য হবে ইন্টারেস্ট পেয়েবল, যেটা আমার জন্য লায়াবিলিটি, যেটা নিয়ে আমরা আজকের চ্যাপ্টারের কথা বলছি। তাহলে লায়াবিলিটি আমার ক্রেডিট হয়ে যাবে কত? 2,000। তাহলে আমার অ্যাট দ্য ডেট অফ ইন্টারেস্ট চার্জ, যে ডেটে ইন্টারেস্টটা চার্জ হয়, সেই ডেটে আমার জন্য তাহলে আলটিমেটলি ডাবল এন্ট্রি কি দাঁড়াচ্ছে? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তাহলে ভালো করে খেয়াল করবেন এই জায়গাটাতে, আমি টোটাল লোন নিয়েছিলাম $1,00,000 আর 1 লাখ ইউরো, যেটার এগেনস্টে আমাকে 2,000 অ্যাডিশনাল ইন্টারেস্ট পে করতে হবে। নাও আমি যদি আপনাকে বলি ডিউরিং সেটেলমেন্ট দ্য নোট পেয়েবল, আমি এই সিচুয়েশনে এটাকে সেটেল করে দিতে চাই, তাহলে আমি টোটাল কত টাকা পে করব ব্যাংকে? ক্যাশ অর ব্যাংক আমাকে কত টাকা পে করতে হবে? 1 লাখ প্লাস 2,000, কারণ 1 লাখ দিতে হবে ফর প্রিন্সিপাল আর 2,000 দিতে হবে ফর ইন্টারেস্ট, রাইট? তাহলে খেয়াল করে দেখবেন আমার
টোটাল পে করতে হবে আমার অ্যাকাউন্ট থেকে 1,02,000। অ্যাগ্রি সবাই আমরা? অ্যান্ড এই যে 1,02,000 আমি পে করলাম, এর মধ্যে আমি পে করলাম কি কি? নোট পেয়েবলের জন্য আমি পে করলাম 1,00,000, মানে যেটা আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর ইন্টারেস্ট পেয়েবলের জন্য আমি পে করলাম 2,000, যেটা আমার ইন্টারেস্ট অ্যাক্রু করা হয়েছে। তাহলে আমার যেহেতু লাইবিলিটি কমে যাচ্ছে, তাহলে আমরা জানি যে লাইবিলিটি কমে গেলে এটা কি হবে? সো অ্যাজ দ্য লায়াবিলিটি ইজ সেটেলড অর রিডিউস, যেহেতু লাইবিলিটি কমে যাচ্ছে, তাহলে আমরা সবাই এই কনসেপ্টটা জানি যে লাইবিলিটি বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। সো দিস ইজ হাউ ইউ মাইট এক্সপেক্ট আপনাদের এক্সামে কি প্যাটার্নের কোয়েশ্চেন আসতে পারে সেটা আমি বললাম। আপনাদের কোয়েশ্চেন আসতে পারে ক্লাসিফিকেশন অফ লায়াবিলিটি, এক্সাম্পল সহ, ডিফারেন্স বিটুইন কারেন্ট এবং নন কারেন্ট লায়াবিলিটি, অ্যান্ড আপনাদের কোয়েশ্চেনে এই প্যাটার্নের মানে ম্যাথমেটিক্যাল একটা ছোট্ট একটা ইলাস্ট্রেশন টাইপের ম্যাথমেটিক্যাল সলিউশন আপনাকে জানতে চাইতে পারে। অ্যান্ড বোথ অল আর খুব সিম্পল, মানে এখানে কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আমরা এতটুকু যে কথাগুলো বললাম এতক্ষণ, সব কথাগুলো কিন্তু অলরেডি আমাদের মানে বলা হয়েছে কোনো না কোনো ভাবে, ইনডিরেক্টলি, ডিরেক্টলি, অর কোনো না কোনো ক্লাসে আমরা হয়তো একটু ডিসকাশন করেছি ইনিশিয়ালি অর ওভার দ্য টাইম। তাহলে আমরা 2টা টপিক অলরেডি শেষ করলাম আলহামদুলিল্লাহ। আমরা পরের 2টা টপিকে একটু কথা বলবো, এবং পরের 2টা টপিক আসলে কানেক্টেড, মানে একই রকম, মানে একই কাছাকাছি লেভেলের 2টা টপিক। এবং এই টপিকে আমরা জাস্ট একটু মাথায় রাখবো, আমরা প্রভিশনের ডেফিনেশনটা ফার্স্টে দেখবো, অ্যান্ড দেন রেকগনিশন ক্রাইটেরিয়া দেখবো, তারপর আমরা হয়তো অ্যাকাউন্টিং এন্ট্রি নিয়ে একটু কথা বলবো, প্লাস দু একটা এক্সাম্পল হয়তো আমরা দেখবো, অর মানে ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। অ্যান্ড কন্টিনজেন্ট লায়াবিলিটি শুধু আমরা একটা লাইনে দেখবো যে কন্টিনজেন্ট লায়াবিলিটি কি এবং এটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হয়। সো সিম্পল। আমরা ফার্স্টে আসি প্রভিশনের ব্যাপারটাতে। আমাদের যেটুকু শেষ হলো সেটার পরে আমরা প্রভিশনের কথা যদি বলি, আপনাদের কাছ থেকে যদি একটু আমি শুনতে চাই যে প্রভিশন, হোয়াট ইজ প্রভিশন? প্রভিশন কি? ডেফিনেশন অফ প্রভিশন কেউ আমাকে একটু বলতে পারবো কিনা? এনিওয়ান? কারো মনে নাই? স্যার সম্ভবত ফিউচার কস্ট এই টাইপের কিছু। কি টাইপের কস্ট বা? ফিউচারে কি খরচ হবে বা রাইট, ফিউচারে আনুমানিক। একটা এস্টিমেশন। রাইট রাইট রাইট, আপনি 2টা জিনিস বলেছেন, আমি 2টা একটু নোট করি। ফিউচার এস্টিমেটেড এক্সপেন্স, মানে আপনি শিওর না, মানে সার্টেন না যে কত হবে, সো দেয়ার ইজ আ আনসার্টেনিটি। ওকে, এই পয়েন্টটা ভালো লাগছে আমার। আর 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 এনিওয়ান, কেউ কিছু বলতে চাই আমরা? ওকে, প্রবলেম নাই, আপনারা না বললেও যে আমি খুব বেশি আপনাদের সাথে খারাপ বিহেভ করি অথবা করেছি ওভার দ্য সেমিস্টার তা না, বাট এটা আমার একটু ভালো লাগে, আপনারা ফিডব্যাক দিলে আমি আসলে বুঝতে পারি যে আপনাদের কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা। অ্যাবসলিউটলি রাইট, আপনারা যতটুকু বলবেন, না বললেও কোনো সমস্যা নাই। আমরা একটু তাহলে চলে যাই ডেফিনেশনে যে আসলে হোয়াট ইজ প্রভিশন। দেন খুব ভালো করে খেয়াল করবেন, প্রভিশন ইজ আ লায়াবিলিটি, এটা আমরা ভালো করে বুঝবো আগে, বিকজ আমরা লায়াবিলিটি চ্যাপ্টারে আছি, আমরা লায়াবিলিটি নিয়েই কথা বলছি। তাহলে প্রভিশন এটা একটা লায়াবিলিটি অ্যাকাউন্ট, অলওয়েজ রিমেম্বার দিস। তার মানে প্রভিশন যে আমরা বলছি, দিস ইজ আ লায়াবিলিটি অ্যাকাউন্ট, কারণ আমরা এটাকে লায়াবিলিটি হিসেবে শো করব। এই যে আমরা চোখকে যে দেখাইলাম লায়াবিলিটির আন্ডারে, এই যে লায়াবিলিটির আন্ডারে হয় নন কারেন্ট হবে নয় কারেন্ট হবে, বাট এটা লায়াবিলিটির আন্ডারেই হবে। বাট তাহলে ডিফারেন্সটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আমি আলাদা করে তাহলে বলতে হচ্ছে কেন? প্রভিশন ইজ এ লায়াবিলিটি ফর আনসার্টেন টাইমিং অর অ্যামাউন্ট। মানে হচ্ছে আপনি এটাকে লায়াবিলিটি বলছেন, তার মানে এইটা আপনার জন্য একটা অব্লিগেশন, রাইট? তার মানে অ্যাগেন ইট ইজ আ প্রেজেন্ট obligation arises from past event.
এটা এটা ক্লিয়ার, কারণ যেহেতু আমি বলছি যে প্রভিশন ইজ এ লায়াবিলিটি, অফকোর্স ইট হ্যাজ টু বি অ্যান অব্লিগেশন, এটা হোক লিগেল এটা হোক কনস্ট্রাকটিভ। যেহেতু এটাকে আমরা অব্লিগেশন বলছি, তার মানে এটার এগেনস্টে আপনাকে আজকে হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, আপনাকে এটার অ্যামাউন্টটা পে করতে হবে, সেটেল করতে হবে। নাও পয়েন্ট ইজ, এই যে সেটেল করতে হবে, আমরা বলছি এটার অ্যামাউন্টটা হয় আনসার্টেন, মানে আপনার কত টাকা সেটেল করতে হবে 5 বছর পর, 10 বছর পর, মানে ফিউচার পিরিয়ডে, এটা হইতে পারে আনসার্টেন, অথবা টাইমিংটা উঠবে আনসার্টেন, মানে 10 বছর পরেই পে করতে হবে না 5 বছর পর পে করতে হবে, সেটাও আনসার্টেন হতে পারে। অর অর বোথ, মানে দুইটি আনসার্টেন হইতে পারে। এক কথায় হচ্ছে আমরা প্রভিশন একমাত্র রাখি ফর ফিউচার আনসার্টেন, ফর ফিউচার আনসার্টেন লস অর এক্সপেন্স, মানে যেটা ফিউচারে একটা এক্সপেন্স হবে অথবা ফিউচারে আমার কোনো একটা খরচ হবে, এটার জন্য বেসিক্যালি আমরা এই প্রভিশনটা রাখি। তাহলে এখানে ভালো করে খেয়াল করবেন, যেহেতু আমি ফিউচার এক্সপেন্স আর কস্টের জন্য আমরা প্রভিশনটা রাখছি, তাহলে আমার অ্যামাউন্টটাও আনসার্টেন হতে পারে, আমার টাইমিংটাও আনসার্টেন হতে পারে। নাও এটা হচ্ছে আমার ডেফিনেশন। আমি সিনারিওটা একটু চিন্তা করি যে কখন আমাকে এটা রাখতে হবে। আমি একটা প্র্যাকটিক্যাল সিনারিও আপনাদেরকে বলি এবং কোম্পানিগুলা কি করে সেটাও আমি বলি। যেমন আপনারা অনেক কোম্পানির ক্ষেত্রে দেখবেন ওয়ারেন্টি প্রভিশন রাখে তারা, মানে ওয়ারেন্টি প্রভিশন এর নামটা আপনারা শুনবেন। ওয়ারেন্টি মানে হচ্ছে আপনি প্রোডাক্ট রিপেয়ার অর রিফান্ড দিবেন কাস্টমারকে, রিফান্ড টু কাস্টমার, মানে হচ্ছে আপনি ফ্রিজ নিয়েছেন, টিভি নিয়েছেন, আপনাকে 5 বছরের জন্য ওয়ারেন্টি দিয়েছে। ওয়ারেন্টি কি, আপনাকে হয় সে ওইটার, আপনি যদি ক্লেম নিয়ে যান আপনাকে সে ওইটা রিপেয়ার করে দিবে। যেমন এমন হইতে পারে যে আপনি 1 বছরে টোটাল সেলস হচ্ছে $1,00,000, ভালো করে খেয়াল করেন। এখন আপনি আপনার কাস্টমারদেরকে প্রভিশন ওয়ারেন্টি দিয়েছেন, মানে কি, যদি আপনার প্রোডাক্টে কোনো প্রবলেম হয় কাস্টমার আপনার কাছে ক্লেম নিয়ে আসবে, তো যখন ক্লেম নিয়ে আসবে আপনাকে তো এটা হয় ঠিক করে দিতে হবে, নয়তো এই টাকাটা আবার তাকে রিফান্ড দিতে হবে। দুইটাই কিন্তু আপনার জন্য ফিউচার ইকোনমিক বেনিফিট আউটফ্লো হবে। তাহলে এই যে ফিউচার ইকোনমিক বেনিফিট আউটফ্লো হবে, যেহেতু এটা আনসার্টেন, তাহলে এখন আপনাকে অ্যাসেস করতে হবে যে এই যে আপনি ফিউচারে টাকাটা পে করবেন, আপনি আপনার কাস্টমারকে যে রিফান্ড অথবা রিপেয়ার করে দিবেন, সেটা আদৌ কি আপনাকে করে দিতে হবে কিনা, এবং এটার জন্য আপনাকে একটা এস্টিমেট করতে হবে, এটার জন্য আপনাকে একটা অ্যাসেসমেন্ট করতে হবে। তো অ্যাসেসমেন্ট করে দেখলেন যে ইউজুয়ালি 2% of total sales like claim for the refund। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে, এই যে আপনি $1,00,000 সেল করছেন, সেখান থেকে আপনি এস্টিমেট করে নেবেন যে এটার এগেইনস্টে 1 লাখের এগেইনস্টে 2% আপনার ওয়ারেন্টি ক্লেম আসতে পারে। তো যখন ওয়ারেন্টি ক্লেম আসবে, এখন এটা 2%ও হইতে পারে, আবার নাও হইতে পারে, আবার 3%ও হইতে পারে, বাট বেসড অন দ্য এস্টিমেশন, বেসড অন দ্য জাজমেন্ট, আপনি দেখছেন যে এটা হাইলি প্রবাবল যে 2% হবে। তাহলে আপনি আপনার কোম্পানির পার্সপেক্টিভ থেকে যদি আমি চিন্তা করি, আপনি কোম্পানির অ্যাকাউন্টেন্ট, আপনার যেহেতু এই খরচটা ফিউচারে হবে, আপনি অ্যাজ পার প্রুডেন্স কনসেপ্ট, আপনারা যদি ভালো করে মনে রাখেন, অ্যাজ পার প্রুডেন্স কনসেপ্ট, যে কনসেপ্টটা আমরা একটু মানে ইনিশিয়াল ক্লাসগুলোতে পড়েছিলাম, অ্যাজ পার প্রুডেন্স কনসেপ্ট, আমাকে ফিউচার যদি কোনো অ্যান্টিসিপেটেড লস হয়, ফিউচার অ্যান্টিসিপেটেড, যদি অ্যান্টিসিপেটেড মানে হচ্ছে যে আপনি আগে থেকে ধারণা করতে পারতেছেন, এক্সপেন্সেস অর লস শুড বি রেকগনাইজড ইমিডিয়েটলি। তার মানে এই যে আপনি প্রভিশনটা রেকগনাইজ করবেন, এইটা বিকজ অফ দ্য প্রুডেন্স কনসেপ্ট। এই যে আপনার কাস্টমার যে $1,00,000 এগেনস্টে 2% ক্লেম, ওয়ারেন্টি ক্লেম করবে, এটা আপনি আগে থেকেই এস্টিমেট করতে পেরেছেন, আর যেহেতু এস্টিমেট করতে পেরেছেন, অ্যান্টিসিপেট করতে পেরেছেন, আপনাকে ইমিডিয়েটলি এই খরচটা বুক করতে হবে, মানে ইমিডিয়েটলি আপনাকে এটার জন্য প্রভিশনটা রেকগনাইজ করতে হবে। এই হচ্ছে সিনারিও। আমি আপনাকে জাস্ট যদি একটা সিনারিওর কথা বললাম, ওয়ারেন্টি, এটা একটা সিনারিও। তারপর এরকম অনেক সময় হয়, আপনারা খেয়াল করে দেখবেন যে অনেক কোম্পানি তাদের কাস্টমার অথবা সাপ্লায়ার অথবা অনেক এনভায়রনমেন্টাল প্রেসার গ্রুপ
কোম্পানির এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন নেয়। যেমন আপনি যদি শ্যাম্পু সেল করেন, সে আপনার কাস্টমার যদি আপনার শ্যাম্পু ইউজ করে চুল পড়ে যায় কাস্টমারের, ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং। এখন আপনার কাস্টমার কি করলো, আপনার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন নিল। যখনই লিগ্যাল অ্যাকশন নিয়েছে আপনার এগেইনস্টে, এটা একটা লিটিগেশন হয়ে গেছে, কোর্ট কেস হয়ে গেছে, সু করে ফেলছে আপনার এগেইনস্টে। আপনাকে এটা থেকে বের হওয়ার জন্য কম্পেনসেশন দিয়ে বের হইতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এখন এমনও হইতে পারে ক্ষতিপূরণ দেওয়া লাগতেও পারে, নাও লাগতে পারে। আবার এমনও হইতে পারে ক্ষতিপূরণ $50,000 দেওয়া লাগতে পারে, $1,00,000 দেওয়া লাগতে পারে। সো যখনই আপনি এই ফিচারগুলো দেখবেন, যখনই এই কনটেক্সটটা আপনার কাছে আসবে, দ্যাটস দ্য সিনারিও অফ প্রভিশন, দ্যাটস দ্য পার্ট অফ ইউর রেলেভেন্ট টপিক অফ প্রভিশন। আপনাকে তখন মাথায় রাখতে হবে যে প্রভিশন প্রুডেন্স কনসেপ্ট অনুযায়ী যদি আমার এই ক্রাইটেরিয়াগুলা, খেয়াল করবেন, রেকগনিশন ক্রাইটেরিয়াগুলা যদি মিট করে, তাহলে অবশ্যই আমাকে ইমিডিয়েটলি প্রভিশনটা বুক করতে হবে। তাহলে আমাকে এখন ভালো করে দেখতে হবে রেকগনিশন ক্রাইটেরিয়া কি। তাহলে আমরা এখান থেকে একটু সিম্পল করে ফেলি। প্রভিশনের ডেফিনেশনটা আপনারা একটু দেখবেন, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আপনাদের জন্য এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এই রেকগনিশন ক্রাইটেরিয়াটা খুব ইম্পর্টেন্ট। কেননা আপনাদের এটার উপর বেস করেই হচ্ছে এই যে আমরা একটু আগে যে এক্সাম্পলটা দিলাম $1,00,000 উপর 2%, সেটা আদৌ কি আপনি রাখবেন কিনা, মানে প্রভিশন বুক করবেন কিনা, সেটা ডিপেন্ড করবে এই ক্রাইটেরিয়া, মানে এই ফিচার তিনটা যদি মিট করে। তাহলে 1 নম্বর হচ্ছে ইট ইজ এ প্রেজেন্ট অব্লিগেশন অ্যারাইজেস ফ্রম পাস্ট ইভেন্ট। 2 নাম্বার হচ্ছে ইট ইজ প্রবাবল। প্লিজ এই লাইনটা ভালো করে দেখবা, ইট ইজ প্রবাবল। এই লাইনটা আমরা এই পয়েন্টটা আমরা মাথায় নিব, এবং এই পয়েন্টার ব্যাপারে আমি এখানে চান্সেস আপনাকে বলে দিই। মোর দ্যান 50% যখন হয়, তখনই এটাকে আমরা প্রবাবল বলি। মানে ভবিষ্যতে কোন একটা ঘটনা ঘটবে, এটার চান্সেসটা যদি 50%-এর বেশি হয়, সেটাকে আমরা প্রবাবল বলি। বাট আপনাকে কোশ্চেনে বলে দিবে যেটা প্রবাবল কিনা অর 50%-এর বেশি কিনা। প্রবাবল দ্যাট দ্য ফিউচার economic benefits will be flow from the entity। ওই লাইবিলিটির ডেফিনেশনটার মতো, যে ফিউচার ইকোনমিক বেনিফিট আপনাকে পে করতে হবে, আপনাকে সেটেল করতে হবে। এন্ড আরেকটা জিনিস, যেহেতু এটা আমার জন্য একটা এস্টিমেটেড অ্যামাউন্ট, ইট শুড বি রিলায়েবলি অর বেস্ট এস্টিমেশন। এই যে একটু আগে আমরা যে এস্টিমেশন দেখলাম 2%, এটা রিলায়েবল এবং বেস্ট এস্টিমেটেড, এটা হইলেই আমরা প্রভিশন রাখতে পারবো। সো প্লিজ এই জায়গাটাতে একটু ভালো করে খেয়াল করব, যখনই ফিউচার ইভেন্টটা আমার আনসার্টেন হবে, তখনই আমরা প্রভিশনের কনসেপ্টটা মানে কনসিডার করব। এবং প্রভিশনের কনসেপ্টটা তখনই কনসিডার করব যখন আমরা আমাদের এই তিনটা ক্রাইটেরিয়া মিট করবে। প্লিজ অলওয়েজ রিমেম্বার, আমার তিনটা ক্রাইটেরিয়া মিট করতে হবে। ইফ all above 3 criteria met, then only we can recognize provision. Otherwise, it is a contingent liability. ব্র্যাকেটে আমি একটু লিখে ফেলি, আপনাদেরকে আমি এটা দেখাই দিব, কোনো সমস্যা না, এটা টেবিল দিয়ে। তাহলে এখানে একটা পয়েন্ট আমরা বললাম যে আমি প্রভিশন রেকগনাইজ করতে গেলে আমাকে তিনটা ক্রাইটেরিয়া দেখতে হবে। একটা প্রেজেন্ট অব্লিগেশন আছে কিনা, এই যে আপনার জন্য লিগ্যাল অ্যাকশন হয়েছে, আপনি ওয়ারেন্টি দিবেন, কাস্টমারকে অলরেডি প্রমিস করছেন, কন্ট্রাক্টে বলা আছে, ইনভয়েসে বলা আছে, লিগ্যাল অব্লিগেশন। আপনাকে গভর্নমেন্ট বলছে এটা আপনাকে ঠিক করতেই হবে, লিগ্যাল অব্লিগেশন। সো এই অব্লিগেশন গুলো আছে কিনা। 2 নাম্বার, এটা প্রবাবল কিনা, যে আপনার এই যে 2% আপনাকে দিতে হবে, এটা কি প্রবাবল কিনা, মানে মোর দেন 50% চান্সেস আছে কিনা, মানে আদৌ কি কাস্টমাররা আপনার কাছে রিফান্ড ওয়ারেন্টি ক্লেম নিয়ে আসে কিনা। এন্ড এই যে আমরা বললাম মোর দেন 50%, নাও আমাকে কোয়েশ্চেন করতে হবে কতটুকু আমি রিফান্ড দিতে হইতে পারে, অ্যামাউন্টটা কত। তার মানে এই জায়গাটা আমাকে কনসিডার করে উইথ অ্যামাউন্ট, যে আসলে অ্যামাউন্টটা রিলায়েবল কিনা, বেস্ট এস্টিমেট কিনা। যখনই এই ক্রাইটেরিয়া তিনটা মিট করবে, অলওয়েজ রিমেম্বার
the accounting entry or journal entry should be কি হবে এক্সপেন্স ডেবিট, কেননা এটা আমার জন্য একটা খরচ যেটা আমি আমার আলটিমেটলি এখানেই চার্জ করে দিচ্ছি। অ্যান্ড যেহেতু এটা আমার কেন রাখছি ফর প্রভিশন, অ্যান্ড প্রভিশন যেহেতু আমার লায়াবিলিটি, তাহলে এটা আমার জন্য একটা লায়াবিলিটি অ্যাকাউন্ট এবং আমি আমার লায়াবিলিটি অ্যাকাউন্টে এটা বুক করব। তাহলে প্রভিশনের ডাবল এন্ট্রি একটু খেয়াল করে দেখবেন, আপনাদেরকে আমি এটার সাথে একটু রিলেট করাইতে চাই। আপনার রিসিভেবল অ্যালাউন্সের যে ডাবল এন্ট্রি করেছিলেন, যদি আপনাদের মনে থাকে, ইরিকভারেবল ডেপ্ট ডেবিট অ্যান্ড রিসিভেবল অ্যালাউন্স ক্রেডিট, সিমিলার, ঠিক একই রকম ভাবে আপনি এখানেও এই কথাটাই চিন্তা করছেন যে এক্সপেন্স ডেবিট, প্রভিশন ক্রেডিট। তাহলে আমি যদি আমার উপরের এক্সাম্পলটা নিয়ে আসি এখানে, তাহলে আমার এই যে কাস্টমারকে আমি রিফান্ড দিব, তাহলে $1,00,000 2% কত হয় $2,000। তাহলে আমার প্রভিশনের জন্য 2000 এক্সপেন্সকে আমি ডেবিট করব অ্যান্ড প্রভিশন আমার লায়াবিলিটি অ্যাকাউন্টে 2000 ক্রেডিট করব। দ্যাট ইজ হাউ we will consider our provision recognition. Now এখানে একটা ছোট্ট পয়েন্ট একটু মাথায় রাখি আমরা, যেহেতু এই অ্যামাউন্টটা একটা এস্টিমেটেড অ্যামাউন্ট, খেয়াল করেন, যেহেতু এই অ্যামাউন্টটা একটা এস্টিমেটেড অ্যামাউন্ট, তার মানে কি এটা আমার এস্টিমেশনটা বাড়তেও পারে পরবর্তী বছরে, আবার কমতেও পারে। মানে আমি যেহেতু এটাকে জাজমেন্টাল অ্যামাউন্ট বলছি, তার মানে অ্যামাউন্টটা ফিউচারে বাড়তেও পারে আবার কমতেও পারে। সো ওই জায়গাটা একটু ভালো করে খেয়াল করব। যদি আমার প্রভিশন ফিউচারে সাবসিকুয়েন্টলি বাড়তে হয় আর বেড়ে যায়, যেটা আমরা রিসিভেবল অ্যালাউন্সের ক্ষেত্রেও দেখেছি, যদি প্রভিশন নিডস টু বি ইনক্রিজড, যদি বেড়ে যায়, তাহলে আমার সেম এন্ট্রি এক্সপেন্স ডেবিট হবে, মানে আমি এক্সপেন্স বাড়িয়ে দিব রেলেভেন্ট এক্সপেন্স অ্যাকাউন্ট, এবং প্রভিশন ক্রেডিট হবে। তার মানে যদি প্রভিশন বাড়াতে হয় তাহলে আমার একই এন্ট্রি, আর যদি প্রভিশন অ্যামাউন্টটা কমাতে হয় তাহলে রিভার্স এন্ট্রি, মানে উল্টাটা যেটা আমরা বলি। উল্টাটা বলতে আমরা বুঝি যে আমরা এখন প্রভিশন থেকে আগে ক্রেডিট করেছিলাম, যেহেতু কমাই দিতে হবে তাহলে প্রভিশন এখন ডেবিট হয়ে যাবে অ্যান্ড ওই রেলেভেন্ট এক্সপেন্স অ্যাকাউন্টটা ক্রেডিট হয়ে যাবে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস, প্রভিশন রেকগনিশন সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। এটা খুব একটা হয়তো বা এক্সামে মানে অ্যাডভান্স ওয়েতে আসবে না, বাট স্টিল আপনারা জেনে রাখলেন। যেমন এখানে আমি যদি এই ইলাস্ট্রেশনটা চিন্তা করি যে এটা তো আমার এই বছরের প্রভিশন $2,00,000, পরবর্তী বছর যদি আমার এরকম হয় যে সেল $1,00,000 না, সেল বেড়ে গেছে, তো আলটিমেটলি অ্যামাউন্টটা বেড়ে যাবে, তার মানে তখন আমার এক্সপেন্স ডেবিট হবে, প্রভিশন ক্রেডিট হবে। আবার যদি এরকম হয় কোনো বছর যদি সেলস কমে যায়, তাহলে হয়তো বা প্রভিশন অ্যামাউন্ট আমাকে কমাতে হবে, তখন প্রভিশন ডেবিট হবে, এক্সপেন্স ক্রেডিট হবে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস, প্রভিশন অ্যাকাউন্টটা এইভাবেই কাজ করে, অ্যান্ড দিস ইজ দ্য বেসিক ভেরি সিম্পল অফ প্রভিশন থিং অ্যান্ড রেকগনিশন থিং। সো আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই ইলাস্ট্রেশনের ছোট পার্টটা, আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রভিশনের ডেফিনেশনটা এবং রেকগনিশন ক্রাইটেরিয়াটা। ছোট্ট একটা জিনিস, তাহলে আজকের জন্য আমাদের ক্লাস শেষ, সেটা হচ্ছে কন্টিনজেন্ট লায়াবিলিটি। আমরা একটু আগে যে একটা এক্সাম্পল বলছিলাম যে আপনার এগেইনস্টে আপনার কাস্টমার যে লিগ্যাল অ্যাকশনটা নিয়েছে, এখন আপনার কাস্টমার আপনার এগেইনস্টে যে লিগ্যাল অ্যাকশন নিল, এইটা আপনাকে ফিউচারে সেটেল করতে হবে, মানে ফিউচারে আপনাকে এই কম্পেনসেশনটা, ক্ষতিপূরণটা দিতে হবে। যদি এইটার চান্সেস প্রবাবল হয় তাহলে সেটা প্রভিশন হবে, সেটা আমরা বুঝতে পারলাম। বাট যদি এই ক্রাইটেরিয়া মিট না করে, মানে যদি প্রবাবল না হয়ে এটা পসিবল হয়, এই যে পসিবল যদি হয়, তাহলে এটাকেই আমরা বলি কন্টিনজেন্ট লায়াবিলিটি। অ্যান্ড কন্টিনজেন্ট লায়াবিলিটি আমরা এটা বলতে পারি পসিবল লায়াবিলিটি অর পসিবল ফিউচার obligation. And for your kind information, a contingent liability we need to provide disclosures with the financial statement, and we can never recognize this as a provision or liability.
তাহলে কথাটা খুব সিম্পল ভাবে যদি আমরা চিন্তা করি, আমরা ফিউচার একটা আউটকাম, ফিউচার একটা ইভেন্ট, মানে ফিউচার অ্যাডভার্স ইভেন্ট, আমি যদি প্রভিশনের কথা বলি, ফিউচার অ্যাডভার্স, কারণ অব্লিগেশন আমার জন্য একটা অ্যাডভার্স ইভেন্ট, ফিউচার অ্যাডভার্স ইভেন্টটা যদি প্রবাবল হয় তাহলে এটার জন্য আমরা প্রভিশন বুক করব। এই তো, যদি ফিউচার ইভেন্টটা, অ্যাডভার্স ইভেন্টটা পসিবল হয়, এখন আমাকে দেখতে হবে তাহলে পসিবল মানে হচ্ছে কত, তাহলে পসিবলের চান্সেসটা আমার আলটিমেটলি বুঝতে হবে এখান থেকে। পসিবল মিন্স মোর দেন 5% বাট লেস দেন 50%। তার মানে ভালো করে দেখবেন যে ফিউচার ইভেন্ট হওয়ার যে চান্সেসটা, আমরা এটা তো একটা এস্টিমেশন হচ্ছে, মানে এটাকে একটা প্রেডিকশন বলি, অর হোয়াট ক্যান আই সে, লাইক অ্যান্টিসিপেশন বলি যে ফিউচারে হবে কিনা। তাহলে এই অ্যান্টিসিপেশনটা বেসিক্যালি 4টা ক্যাটাগরিতে হয়ে থাকে, তার মধ্যে 2টা ক্যাটাগরি আমরা দেখলাম। একটা আমরা বললাম হচ্ছে প্রবাবল। প্রবাবল আমি কাকে বললাম? মোর দেন 50% বাট লেস দেন 95%, এটাকে আমরা বললাম প্রবাবল। আরেকটাকে আমরা কি বললাম? আরেকটাকে আমরা বললাম হচ্ছে পসিবল। পসিবল কোনটা? যেটা হচ্ছে আমার মোর দেন 5% বাট লেস দেন 50%। তাহলে এই পুরো জিনিসটাকে যদি আমি একটা ছোট্ট টেবিলে করে ফেলি, মানে সুন্দর করে একটা যদি, তাহলে আলটিমেটলি ইজি হয়। 4টা আমি এটা হচ্ছে আমার আউটকাম, এটা হচ্ছে আমার পার্সেন্টেজ, অ্যান্ড এটা হচ্ছে আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। ওকে, নাও আউটকামটা যদি আমার ভার্চুয়ালি সার্টেন হয়, বাট আমরা যে দুইটা নিয়ে কথা বলেছি এই দুইটা আমি অলরেডি আপনাদেরকে বলে দিই এখানে, আমরা এই দুইটা নিয়ে কথা বলেছি, প্রবাবল অ্যান্ড পসিবল। এই দুইটাই আপনাদের এক্সামের জন্য আসে অর আসবে, অর হোয়াটএভার, ডেফিনেশন তো আমরা বললামই। প্রবাবল মানে কি? মোর দেন 50% বাট লেস দেন 95%। তাহলে আরেকটা দেখতে হবে যেটা আসলে আমার মোর দেন 95%, এই জায়গাটাকে আমি একটু আসি, তাহলে এটাকে আমরা বলছি ভার্চুয়ালি মোর দেন 95%। এরপর আপনারা বলছেন আমরা যেটা ডিসকাশন করলাম পসিবল, পসিবল আমি কোনটাকে বলছি? মোর দেন 5% বাট লেস দেন 50%। ওকে, তাহলে প্রবাবল যদি হয় এটার জন্য আমরা বলেছি রেকগনাইজ প্রভিশন। পসিবল যদি হয় এটার জন্য আমরা আসলে বলেছি কন্টিনজেন্ট লায়াবিলিটি, এন্ড আমরা এটাকে কি করব? ডিসক্লোজ করব অনলি। আরেকটা হচ্ছে যেটাকে আমরা বলি রিমোট। রিমোট মিন্স লেস দেন, এটা টিভির রিমোট না আর এসির রিমোট না, ইটস আ ভেরি ওয়ে বিয়ন্ড, যেটাকে আমরা বলি অনেক দূরে। রিমোট যদি হয় তাহলে এটার জন্য আমাকে কোনো কিছুই চিন্তা করতে হবে না, উই ক্যান কমপ্লিটলি ইগনোর দ্য ইনসিডেন্ট, মানে আমরা এটা নিয়ে আমাকে রেকগনাইজও করতে হবে না, আমাকে এটা কোনোভাবে ডিসক্লোজও করতে হবে না। মানে ডিসক্লোজ করা মানে হচ্ছে, আমি এটাকে একটু বলে রাখি, ডিসক্লোজ করা মানে হচ্ছে আমার এটার জন্য নোট দিতে হবে একটা, মানে যেটাকে আমরা কন্টিনজেন্ট লায়াবিলিটি বলছি। আর যদি এটা ভার্চুয়ালি সার্টেন হয়, ভার্চুয়ালি সার্টেন মানে কি? যে আপনি টাকাটা দিবেন, ফিউচারে দিতে হবে, সো রেকগনাইজ লায়াবিলিটি। সো দিস ইজ দ্য ক্যাটাগরি অফ প্যারামিটার। ফিউচার আউটকাম যদি আমার ভার্চুয়ালি সার্টেন হয়, লায়াবিলিটি প্রবাবল হয়, প্রভিশন পসিবল হয়, কন্টিনজেন্ট লায়াবিলিটি, আর রিমোট হলে ইগনোর, লাইক উই ডোন্ট নিড টু ডু এনিথিং উইথ দিস স্টাফ। নাও আপনাদের এক্সামের জন্য আপাতত এর বেশি আর কোনো কিছু দরকার নেই, ইলাস্ট্রেশন গুলা একটু দেখে নিতে পারেন, আনসার গুলা দেওয়া আছে, খুব প্রবলেমেটিক না, বাট না দেখলেও খুব একটা সমস্যা নাই, কেননা
এটার থেকে সিম্পল ভাবে আপনাদেরকে কোশ্চেনে আমরা আনসার করার জন্য বলবো অথবা আনসার আসবে এটা। সো আপনাদের এখান থেকে যদি দেখেন আমরা যে কথাগুলো বলছিলাম এই কথাগুলো এতক্ষণ আমরা বলার ট্রাই করছিলাম। এই টেবিলে এখানে সুন্দর করে দেওয়া আছে, ভার্চুয়ালি সার্টেন এর ব্যাপারটা এখানে দেওয়া আছে। সো আপনারা আসলে একটা ছোট সামারিও পাবেন এই চ্যাপ্টারের যে কি কি জিনিস এখানে আমরা কুইকলি রিভাইজ করলাম। অ্যান্ড এক্সামের জন্য আমি ইম্পর্টেন্ট পয়েন্টও বলে দিলাম আপনাদেরকে যে লায়াবিলিটির ক্যাটাগরি মানে টাইপ অফ লায়াবিলিটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট উইথ এক্সাম্পল, প্রভিশনের ডেফিনেশন ইম্পর্টেন্ট, রেকগনিশন ক্রাইটেরিয়াটা ইম্পর্টেন্ট। দেন আমি বললাম হচ্ছে এই যে আপনারা একটা এক্সাম্পল দেখলেন, ইলাস্ট্রেশন লায়াবিলিটির একটা ইলাস্ট্রেশন দেখলেন, প্রভিশনের একটা ছোট্ট ইলাস্ট্রেশন দেখলেন, এই যে জাস্ট প্রভিশনের যে 2% এর ইলাস্ট্রেশনটা, এটুকু ছোট্ট একটা ইলাস্ট্রেশন ডাবল এন্ট্রি আপনাকে জানতে চাইতে পারে যে এক্সপেন্স ডেবিট প্রভিশন ক্রেডিট, এতটুকুই। রেকগনিশন ক্রাইটেরিয়া 3টা মুখস্থ করে ফেললেন, এটা আসতে পারে আর থাকতে পারে অনেক সময়। অ্যান্ড কন্টিনজেন্ট লায়াবিলিটির এই যে আমরা টেবিলটা দেখলাম যে আমরা কোনটা হলে কি করব, যদি ভার্চুয়ালি সার্টেন হয় তাহলে কি করব, প্রবাবল হলে আমরা প্রভিশন রাখবো, পসিবল হলে আমরা কন্টিনজেন্ট লায়াবিলিটি বলবো। এটুকুই আমাদের এক্সামের জন্য আসলে মোর রিলেভেন্ট, এর বেশি আসলে ওইরকম ভাবে কোনো কিছু আসলে দরকার হবে না আই বিলিভ। এতটুকু হইলেই আপনাদের জন্য মোর দ্যান এনাফ, আমাদের লার্নিং আউটকাম এতটুকুই কভার করে ইনশাল্লাহ। সো দ্যাটস অল। আমরা একটু আপনাদের থেকে যদি কোনো প্রবলেম ডিসকাশন করার থাকে ডিসকাশন করি। ইন দ্য মিন টাইম আমি অ্যাটেন্ডেন্সটা আপনাদের নিয়ে নেই। আপনারা যারা জয়েন করে আছেন আমাকে একটু কষ্ট করে অ্যাটেন্ডেন্সটা আমি আমি বলছি, আপনারা একটু বলবেন আমাকে, হ্যাঁ আমি নাম ধরেই বলছি। জাস্ট আ সেকেন্ড, লেট মি গো টু দ্য টিচার পোর্টাল। অ্যান্ড নেক্সট টপিক আমরা বলেই দিলাম অলরেডি আপনাদেরকে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সো আই হোপ ওইখান থেকে একটা ভালো কোয়েশ্চেন আপনারা পাবেন এবং ভালো করে করতেও পারবেন আপনারা। আহ এটার অ্যাটেন্ডেন্স আমরা কোন ডেটে দিব? আমরা আসলে একটা মেকআপ ক্লাস নিচ্ছিলাম, ঠিক না? এটা কোন ডেটের ছিল ভাইয়া? থার্সডে ছিল না? ফল 12 and 13A. থার্সডে ছিল। হ্যাঁ, ওকে। যেহেতু থার্সডে ছিল, এটা 3 দিন অলরেডি পার হয়ে গেছে। আমাকে একটু কাইন্ডলি সিয়ার আমাকে একটু অ্যাটেন্ডেন্সটা একটু কাইন্ডলি দিবেন। আমি আচ্ছা, তারপর আমি একটা কাজ করি, জাস্ট আ সেকেন্ড। আজকে হচ্ছে আমাদের কয় তারিখ? 9 তারিখ। বাট আজকের ডেটে আবার নিলে এটা আপনাদের ডেটটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর আমি একটু নিচ্ছি যেহেতু আজকে আমরা একটা এক্সট্রা ক্লাস করলাম, এটা থাকুক লিস্টে। জাস্ট আমাকে আর বলতে হবে না, আমি নামটা ডাকছি, আপনারা জাস্ট ইয়েস বললেই হবে। অ্যাটেন্ডেন্সটা দিয়ে আমরা আজকের জন্য শেষ করছি। ওকে, মুন্নি মুন্নি 232522022 জান্নাতুল ফেরদৌস মুন্নি নাই। এরপরে হচ্ছে প্রীতম প্রীতম দে প্রীতম দে নাই। এরপর তনিমা, দেখলাম তো আপনি জয়েন করেছিলেন। তনিমা আছেন? তনিমা আক্তার কিন্তু জয়েন করতে দেখছি। ওকে, ওমর ফারুক ওমর ফারুক নাই। ইউসুফ, এমডি ইউসুফ এমডি ইউসুফ নাই। মেলভিন মেলভিন গাইজ আর ইউ দেয়ার? আপনারা কি আছেন? আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি। মেলভিন নাই, মেলভিন তো জয়েন করছিল দেখলাম। রিফাত হাসান নয়ন, রিফাত Yes, sir. ওকে।
এরপর হচ্ছে পুষ্পিতা, মাইশা রহমান পুষ্পিতা। Present, sir. এরপর অরিন, তানজিলা ইসলাম অরিন। Present. এরপর হচ্ছে জাওয়াদ হাসান সামি, জাওয়াদ নাই। এরপর হচ্ছে বাদশা, জয়েন করছিলেন দেখছিলাম, বাদশা। Yes, sir. ওকে। তামিম, আহমেদ বিন মুস্তফা তামিম, আছি? নাই। এমা, সিনথিয়া সাবরিনা Present, sir. এমা। মাহি, মাহি আছেন? Present, sir. মিলি, সাবিকুন নাহার মিলি, সাবিকুন নাহার মিলি, দেখতে পাচ্ছি না। ইসরাত শিরা ইরা, শাহিরা ইরা, সরি, ইরা, ইরা দেখতে পাচ্ছি না। আহসান সাবরি, Present, sir. প্রান্ত আছেন খুব Present, সম্ভবত। sir. প্রান্ত। জান্নাতুল ফেরদাউস, আপনি মাত্র মেইল করলেন দেখলাম। জান্নাতুল ফেরদাউস, আর ইউ দেয়ার? আই ডোন্ট নো। জিহাদ হাসান, এমডি জিহাদ হাসান। ওকে। আনিসা ইসলাম মুন, মুন আছেন? নাই। মারুফ আলম রসি, Yes, sir. গৌরব কুণ্ড, গৌরব কুণ্ড নাই। সাকিবুজ্জামান আছেন আই বিলিভ, Yes, sir. সাকিবুজ্জামান। সামিয়া ইসলাম, Yes, sir. লোহান আছেন। Present, sir. আহসান রাতুল, আহসান রাতুল নাই। রিচুয়াল, সুন্দর নাম, রিচুয়াল শাহাদাত সারিও, শাহাদাত নাই। আব্দুল্লাহ আল সিফাত, Yes, sir. Asi, sir. ফাতেমাতুজ জোহরা নাই। সালোয়া সুলতানা, Present, sir. সঞ্জিদা আক্তার রিম, Present, sir. মালিহা রহমান। Present, sir. ডান। আমি আজকের ডেটেই নিলাম, বাট স্টিল আমি ওটা রিকোয়েস্ট করে রাখছি, দেখা যাক কি হয়। সো দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য পার্ট ফর টুডে। হ্যাঁ বলেন, কিছু স্যার বলবেন? তনিমা ছিল, ওর মাইক প্রবলেম, যার কারণে সাউন্ড আসে না। তনিমার প্রেজেন্ট আমি দিয়ে দিচ্ছি স্যার, আমি তনিমাকে দেখছি ও জয়েন করছে, সো আমি এটা প্রেজেন্ট দিছি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আমি আজকের জন্য এখানে টাটা বাই বাই হচ্ছি। আর দু একজনকে আমার একটু প্রবলেম নিয়ে ডিসকাশন করার কথা, আমি একটু লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে, জাস্ট অ্যালাউ মি 1 মিনিট। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। ওকে স্যার।